একটি চিঠি, মাত্র কয়েকটা কাগজ, কিন্তু সেই কয়েকটা পাতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে একটি বিপ্লবের ইতিহাস। আজ স্বাধীনতার চিঠি সিরিজের দ্বিতীয় পর্বে আমরা খুলে দেখব বাঘা যতীনের লেখা কয়েকটি ঐতিহাসিক চিঠি। কাকে লেখা হয়েছিল সেই চিঠি, কেন লিখেছিলেন বাঘা যতীন, আর এই চিঠি কিভাবে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। চলুন ইতিহাসের সেই চিঠির পাতা খুলে দেখি। তার আগে একটু জেনে নেব বাঘা যতীনের সম্পর্কে। চলুন শুরু করা যাক। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এমন এক ক্ষণজন্মা বাঙালি, যিনি আপামর বাঙালির কাছে শুধু বাঘা যতীন নামেই যথেষ্ট প্রসিদ্ধ। যিনি এমন এক স্বপ্নের নায়ক, যার নামে কলকাতায় শুধু একটি রেল স্টেশনই নয়, রয়েছে একটি বিস্তীর্ণ এলাকা। তার এই বিপুল জনপ্রিয়তা একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেই তুলনীয়। আপাতদৃষ্টিতে মনে হতে পারে প্রথম যৌবনে হাতে একটা ধারালো ছুরির সাহায্যে বাঘ মারার জন্য লোকস্মৃতিতে তিনি বাঘা যতীন নামে স্মরণীয় হয়ে আছেন। বাঘা যতীন ও তার চার সঙ্গী বালেশ্বরের বুড়িবালামের তীরে ইংরেজ পুলিশের সাথে সামনাসামনি যে অসম লড়াই লড়েছিলেন, বিপ্লবী আন্দোলনে তার গুরুত্ব অপরিসীম। বাঘা যতীনের আগে পর্যন্ত বাংলার যাবতীয় বিপ্লবী অ্যাকশনের মূল লক্ষ্য ছিল হিট অ্যান্ড রান। বাঘা যতীন লড়াইয়ের সেই পুরনো ছক ভেঙে ফেলে এক নতুন ছক বা মডেল তৈরি করেন, যে মডেলের মূল লক্ষ্য ছিল বিপ্লবীরা তাদের নিজেদের প্রাণের বিনিময়ে পরাধীন জাতির ঘুম ভাঙিয়ে তাদের জাগিয়ে তুলবে। পরবর্তীকালে বাঘা যতীনের এই নতুন মডেল অনুযায়ী বহু বিপ্লবী অ্যাকশন হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিনয় বাদল দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান। বস্তুত এই ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল বাঘা যতীনের 52তম জন্মদিন, 8ই ডিসেম্বর 1930। বাঘা যতীনের পিতৃদত্ত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাবা উমেশচন্দ্র ও মা শরৎ শশী। পৈতৃক নিবাস সাবেক যশোর জেলার রিশখালী গ্রামে। জন্মেছিলেন কুষ্টিয়া শহরের সন্নিকট কয়াক গ্রামে মাতুলালয়ে। শৈশবে পিতৃহীন যতীনের পড়াশোনা প্রথমে কয়াক গ্রামের পাঠশালায়, তারপর কৃষ্ণনগরের এফি স্কুলে এবং সর্বশেষে উত্তর কলকাতার সেন্ট্রাল কলেজে, বর্তমানে ক্ষুদিরাম বসু কলেজ। এফএ পাশ করার আগেই টাইপ ও শর্টহ্যান্ড শিখে যতীন আত্মনির্ভর হন, বিদেশি ফার্মে চাকরি নেন। এরপর ক্রমান্বয়ে চাকরি বদলাতে অবশেষে বাংলার লেফটেন্যান্ট গভর্নরের অর্থ সচিব হুইলার সাহেবের স্টেনোগ্রাফার পদে যোগ দেন। কলকাতায় ছাত্রাবস্থায় প্লেগের সেবাকার্যে অংশগ্রহণ করেন। স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার স্নেহ, আশীর্বাদ এবং সহচর্য পান। 21 বছর বয়সে ইন্দুবালার সাথে পরিণয়। কুষ্টিয়ায় গোপনে গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে তোলেন। যতীনের ছোট মামা ললিত কুমার চট্টোপাধ্যায় ছিলেন স্বদেশী যুগের বিখ্যাত চিন্তাবিদ তথা ম্যাথসিনি ও গ্যারিবল্ডির জীবনকথা রচয়িতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের জামাতা। যোগেন্দ্রনাথের বাড়িতে অরবিন্দের সাথে যতীনের প্রথম আলাপ 1903 সালে। যুগান্তর দলের অংশগ্রহণ এবং 1906 সালে যুগান্তর দলের প্রথম নিখিল বঙ্গীয় সম্মেলনে যোগদান। অপ্রতিদ্বন্দ্বী বিপ্লবী নেতা হিসেবে যতীনের উত্থান মোটামুটি 1908 সালে আলিপুর বোমা মামলার ঘটনার পরে। যতীনের নেতৃত্বে 2 বছরে অন্তত 12টি সফল ডাকাতি হয়েছিল বলে অনুমান। 1910 সালে হাওড়া ষড়যন্ত্র মামলায় গ্রেফতার, সরকারি চাকরি থেকে বরখাস্ত। 1 বছর পরে বেকসুর খালাস। গোপনে বিপ্লবী সংগঠন বিস্তারে আত্মনিয়োগ করেন। তার নির্দেশে বীরেন দত্তগুপ্ত আলিপুর বোমার মামলায় যুক্ত পুলিশ অফিসার শামসুল আলমকে হত্যা করে। 1915 সালে যতীন্দ্রনাথ রাসবিহারী বসুর সাথে একযোগে সারা ভারত জুড়ে একদিকে সেনাবিদ্রোহের এবং অন্যদিকে জার্মান অস্ত্রসম্ভারের সজ্জিত হয়ে গণবিপ্লবের পরিকল্পনা রচনা করেন। ইতিমধ্যে 3টি পুত্র ও একটি কন্যা সন্তানের জনক হন। নানান কারণে সেনাবিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয় এবং জার্মান অস্ত্রসম্ভার দেশে না পৌঁছানোয় গণবিপ্লবের আশা ভঙ্গ হয়। জার্মান অস্ত্র সংগ্রহের জন্য যতীন, চিত্তপ্রিয়, নীরেন, মনোরঞ্জন ও জ্যোতিষ 4 জন সহকর্মীকে নিয়ে বালেশ্বরের গোপন আস্তানা গড়ে। 3 মাস পরে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ কলকাতা থেকে বালেশ্বরে এসে তাদের ধাওয়া করে। 9 সেপ্টেম্বর 1915 বুড়িবালাম নদীর তীরে চাষখণ্ডে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে চিত্তপ্রিয় মারা যান এবং গুলিবিদ্ধ যতীন সহ বাকি 3 জন ধরা পড়েন। পরদিন যতীনের মৃত্যু হয়, নীরেন ও মনোরঞ্জনের হয় ফাঁসি এবং জ্যোতিষের যাবজ্জীবন দ্বীপান্তর। যতীন্দ্রনাথের মোট 4টি চিঠি পাওয়া যায়। হাওড়া ষড়যন্ত্র মামলায় জেলে থাকার সময় যতীন তার বিধবা দিদির বিনোদবালাকে
দুটি চিঠি লেখেন। এছাড়া 1915 সালে বালেশ্বরে গোপন ডেরা থেকে বিনোদবালাকে এবং ইন্দুবালাকে লেখা যতীনের দুটি চিঠি পাওয়া গেছে। 4টি চিঠি পরপর করে শোনাবো আপনাদের। চলুন শুরু করা যাক। প্রথম চিঠি, শ্রীচরণ কমলেশু। দিদি, আমার অসংখ্য প্রণাম জানিবেন। আপনার স্নেহাশীষবর্ধী পত্র পাইয়া সমস্ত অবগত হইলাম। আপনারা সকলে ভালো আছেন জানিয়া সুখী হইলাম। আপনি আমার অসুখের সংবাদে ব্যস্ত হইয়াছেন, ব্যস্ত হইবেন না। আমি এখানে সুস্থ হইয়াছি, তবে অসুখটা একটু বেশি হইয়াছিল, তাই দুর্বল হইয়া পড়িয়াছিলাম। আবার শ্রীগুরুর কৃপায় আস্তে আস্তে সবল হইতেছি। যাহাই হোক, ভগবানে আত্মসমর্পণ করিয়া তাহারই চরণে আমাকে নিবেদন করিয়া রাখুন। তিনি যেমন আমাকে শৈশব হইতে নানান বিপদ থেকে রক্ষা করিতে আসিতেছেন, এস্থলেও তিনি একমাত্র ভরসা। তিনি যাহাকে যত বেশি ভালোবাসেন তাহাকে তত বেশি পরীক্ষা করেন এবং সেই জন্য নানা বিপদের মুখে নিপাতিত করিয়া তাহারই অস্তিত্ব বুঝিয়া দেন। তিনি যাহা করিবেন তাহার উপর মানুষের বিন্দুমাত্র হাত নাই। মানুষ কেবল তাহাতে নির্ভর করিয়া পুরস্কার করিতে পারে, ফলাফল তাহারই হাতে। যা হোক, আমার জন্য কোনো চিন্তা করিবেন না। তাহার প্রতি চাহিয়া বুক বাঁধিয়া সংসারে অবস্থান করুন। আমাপেক্ষাও ভগবানের অধিক স্নেহ আপনার প্রতি, তাই আপনার পরীক্ষা আমাপেক্ষা অধিক ও কঠিনতর। যা হোক, তাহার দয়া ভুলিবেন না, অথবা তাহাকে অবিশ্বাস করিবেন না। ইন্দুকে ও অপর সকলকে এই পত্র দেখাইবেন। মেজমামাকে আর একবার সাক্ষাৎ করিতে বলিবেন। তাহারা সকলে কেমন আছেন। শ্রীচরণে নিবেদনমিত প্রণত সেবক। আলিপুর সেন্ট্রাল জেল থেকে 4 এপ্রিল 1910 সালে শ্রী বিনোদবালাকে লেখা বাঘাযতীনের এই চিঠি। শ্রীচরণ কমলেশু। দিদি, আমার অসংখ্য প্রণাম জানিবেন। আপনার স্নেহাশীর্বাদী পত্রে সমস্ত অবগত হইলাম এবং সকলে শারীরিক কুশলে আছেন জানিয়া সুখী হইলাম। খোকাদের লইয়া সর্বদা থাকিবেন। আমি আর সে বিষয়ে আপনাকে কি লিখব। আমার জন্য বিশেষ কোনো চিন্তা করিবেন না, আমি শারীরিক ভালো আছি। মেজমামাকে মধ্যে মধ্যে পত্র লিখিব, তিনি আপনাদিগকে আমার সংবাদ লিখিবেন। কতদিনে মোকদ্দমা উঠিবে এখনও জানিতে পারি নাই। যাহা হইক, সেই সর্বমঙ্গলময় পরম পিতার চরণে দিকে চাহিয়া আছি। তিনি যে বিধান করেন তারই আশীষ বলিয়া গ্রহণ করিব। তিনি আমাদের অমঙ্গলের জন্য কখনোই কিছু করিবেন না। আপাত দৃষ্টিতে যাহাকে অমঙ্গল বলিয়া বোধ হয়, তাহারও পশ্চাতে কোনো মহৎ উদ্দেশ্যে নিহিত থাকে, যাহা ভ্রান্ত আমার বুঝিতে পারি না। তাহার উপর সম্পূর্ণরূপে নির্ভর করিয়া প্রাণে বল ধরিয়া সবসময় প্রতীক্ষা করুন। অবশ্য নির্দোষীকে তিনি বিপন্মুক্ত করিবেন। যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আশীষ দিবেন। ইতি প্রণত সেবক। আলিপুর সেন্ট্রাল জেল থেকে 20 আগস্ট 1910 সালে দিদি বিনোদবালাকে লেখা বাঘাযতীনের এই চিঠি। শ্রীচরণ কমলেশু। দিদি, আমার অসংখ্য প্রণাম জানিবেন। আমি বেশ ভালো স্থানে সর্বাঙ্গীন কুশলে আছি। আমার জন্য কোনো চিন্তা করিবেন না। কর্মের নিমিত্ত বাহির হইয়াছি, ভবিষ্যতে সাক্ষাৎই কর্মের উপরই নির্ভর করিতেছি। শীঘ্র হইতে পারে, কিছু বিলম্বও হইতে পারে, তবে নিরাশ হইবার বা ভয়ের কোনো কারণ দেখি না। সর্বদা স্মরণে রাখিবেন, নহি কল্যাণ কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছাতি। মার আশীর্বাদে সমস্ত বিপদ হইতে উদ্ধার হইয়াছি। তিনি সমস্ত কর্মে সর্বদা যেমন সাহায্য করিয়াছেন, এ বর্তমান অবস্থাও তেমনি সাহায্য করিবেন, সন্দেহ নাই। তাহারই প্রেরণায় এ কর্মের সমুদ্রে ঝাঁপিয়েছি, তিনি কূলে লইবেন। আপনি যে মার সন্তান, তাহার হৃদয় কথা স্মরণ করিয়া আপন হৃদয় বল রাখিয়া যে সকল রত্নগুলি আপনার নিকট আছে, তাহাদের যাহাতে উদ্দেশ্য অনুযায়ী কর্মের উপযোগী করিয়া ভবিষ্যতে মায়ের পুজো অর্পণ করিতে পারেন, সেই চেষ্টা করিবেন। আপনি ব্যস্ত হইলে ইন্দুর নিকট কি আশা করেন? আপনি ব্যস্ত হইবেন না, সমস্তই বুঝেন। সংসারে সমস্তই জীবনে যে কত অস্থায়ী, তাহা আপনি অনেক প্রকারে দেখিয়াছেন এবং বুঝিয়াছেন। এই অস্থায়ী সংসারে জীবন যে ধর্মপথে বিসর্জন করিতে অবকাশ পায়, সে তো ভাগ্যবান। এবং তাহার সমস্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, বিশেষত তাহার মাতৃস্থানীয়রা সহদারা যদি স্থিরভাবে চিন্তা করিয়া দেখেন, তাহা হইলে নিজেদের বংশের সৌভাগ্যের কথা বেশ উপলব্ধি করিতে পারেন এবং ধর্মার্থে বহির্গত ব্যক্তির
সাধনায় সিদ্ধির পূর্বে তাহার গৃহে প্রত্যাবর্তন করিতে পারেন। প্রত্যাবর্তন কখনোই বাঞ্ছনীয় মনে করেন না, বরং তাহার মন্ত্রের সাধন পথের সহায়তায় নিমিত্ত তাহার অবর্তমানে গৃহে বুক বাঁধিয়া ভগবানের নির্ভরতা সহকারে পরস্পরের রক্ষণাবেক্ষণ ও শান্তিদান করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, এবং এই শ্রেণীর ব্যক্তিরাই জগতের ধন্য এবং সার্থক মাতৃস্তন্য পান করিয়াছেন। উচ্ছ্বাস তো সকলেই করিয়া থাকে, আপনি আমিও যদি তাহাই করি, তবে আমরা আমাদের স্বর্গীয় মাতৃদেবী শরৎশশীর গর্ভে জন্মিয়েছিলাম কেন? আমরা তো সাধারণ ন্যায় দুর্বল হৃদয় অবিশ্বাসী সামান্য মায়ের সন্তান নই। আমাদের মা জীবন ভরিয়া কি সকল ব্যাপারে হাসিতে হাসিতে সহ্য করিয়া গিয়াছেন, একবার ভাবিয়া দেখুন তো। আর আজ তিনি জীবিত থাকিলে তিনি স্বয়ং আমাকে আমার কর্মে বরণ করিয়া লইতেন, সন্দেহ নাই। তাহার অবর্তমানে যাহার হাতে আমাকে তিনি রাখিয়া গিয়েছেন, আমার সেই মাতৃস্বরূপিণী সহোদরা ও সুরভগ্নির কি করা কর্তব্য একটু ভাবিয়া দেখিবেন। আপনি ইতিপূর্বে একসময় কোনো বিপদের সময় আমাকে লিখিয়াছেন, আমাদের অপেক্ষা যিনি তোমাকে বেশি ভালোবাসিয়াছেন, তিনি সর্বদা তোমার কথা ভাবিতেছেন। আমরা তোমার নিমিত্ত চিন্তা করিয়া কি করিব? আপনার অবস্থা এতদিনের আরও উন্নত হওয়ার কথা। হৃদয়ের বল এখন আরও অধিক হইয়াছে, আশা করা যায়। আপনি অনুগ্রহ করিয়া মন শান্ত করিয়া সসন্তান ইন্দুকে রক্ষা করিবেন। সন্তানগুলি যাহাতে মানুষ হয়, তাহার চেষ্টায় যেন কোনো ত্রুটি না হয়। কখনো কোনো বিষয়ে প্রয়োজন হইলেই ভাইদের কাহাকে স্মরণ করিবেন, এবং আমার মতো জ্ঞান করিয়া প্রয়োজন জানাইবেন, অভাব থাকিবে না। কোথায় আছি জানিয়া প্রয়োজন নাই, পত্র পাইলেন তাহাও কাহকে বলিবার প্রয়োজন নাই। প্রেরিত লোকের নিকট বক্তব্য যদি কিছু থাকে জানাইবেন। সমস্ত গুরুজনদিগকে প্রণাম ও আশীর্বাদ, ভাজনকে স্নেহাশিস দিবেন। স্মরণে রাখিবেন, বিপদের সময় ধৈর্য সহকারে বুদ্ধি আশ্রয় গ্রহণ করাই বিধেয়। পরমারাধ্য শ্রীগুরুদেবের চরণে সদা মতি রাখিবেন, তাহাকে পত্রাদি লিখিবেন। শ্রীচরণে নিবেদন ইতি প্রণত সেবক। 1915 সালে উড়িষ্যায় অজ্ঞাতবাসকালে দিদি বিনোদবালাকে লেখা বাঘাযতীনের এই চিঠি। পরম কল্যাণ বরেশু, ইন্দু আমার স্নেহাশিস লও। তোমাকে আর পৃথক কি লিখব? দিদিকে যে পত্র আমি লিখলাম, উহা পড়ো ও মর্ম অবগত হও। ভগবদিচ্ছায় আজ 15-16 বৎসর আমার সহিত মিলিত হইয়াছ। এই দীর্ঘকাল যখন সময় পাইয়াছি, তখন বহু প্রকার বুঝাইতে চেষ্টা করিয়াছি প্রকৃত মনুষ্যত্ব কোথায়। অদ্য যে ব্যবস্থা আসিয়াছে, এ অবস্থা যে এক সময় আসিবেই, এ সম্বন্ধে নানান প্রকারে তোমাকে বুঝিয়াছি এবং প্রস্তুত থাকতে বলিয়াছি। আশা করি তোমার মতো ক্ষেত্রে আমার সকল শিক্ষার বীজ আশারূপ ফল প্রসব করিয়াছে। বহু সহস্রের মধ্যে একজনের নিকট যেরূপ শক্তি, ধৈর্য ও কর্তব্যজ্ঞানের বিশেষ বিকাশ দেখিতে পাওয়া যায়, তোমার নিকট প্রকৃতই তাহাই আশা করি। সন্তানগুলি যাহাতে ভবিষ্যতে মানুষের সন্তান বলিয়া পরিচিত হয়, সেদিকে লক্ষ্য রাখিতে ভুলিও না। ক্ষণিক দুর্বলতা সকলেরই আসিতে পারে, সেরূপ অবস্থায় দিদিকে সাহায্য করিও ও তাহার সাহায্য গ্রহণ করিও। সর্বদা মনে রাখিও যে প্রকৃতি লয়াই পুরুষ পূর্ণ। যত দূরেই থাকি না কেন, তোমার প্রসন্নতার শুভেচ্ছারূপ শক্তির সাহায্য যেন সদা পাই। সর্বদা শ্রী গুরুদেব ও ভগবৎচরণে তোমার স্বামীর সিদ্ধির নিমিত্ত প্রার্থনা করিও এবং হৃদয়ে বল রাখিও। ইতি 1915 সালে উড়িষ্যার অজ্ঞাতবাসকালে স্ত্রী ইন্দুবালাকে লেখা বাঘাযতীনের এই চিঠি। আপনারা এই চিঠির কথা জানতেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এও জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।